ওকে, সো প্রথমেই বলে রাখি, আগের দিনের একটা টাইপ করতে গিয়ে আমি ভুল করে ফেলেছি তাড়াহুড়োতে। ঠিক আছে, ওই টাইপটা আজকে ঠিক করে দেব। আর তোমাদের যে বলেছিলাম পেইড ব্যাচের কথা, পেইড ব্যাচ আমি শুরু করছি না, পুরো ক্লাসটা আমি তোমাদের জন্য ফ্রি করে দিচ্ছি। সো ফ্রি অফ কস্টেই তোমাদের আমি পড়াবো যতদিন না পরীক্ষা হচ্ছে। বাট একটা কমিটমেন্ট তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে রেগুলার ক্লাস। ঠিক রেগুলার আছে ক্লাস দাদা। যদি আমি রেগুলার ক্লাস যদি আমি তোমাদের কাছ থেকে পাই, আমি তোমাদের কথা দিচ্ছি পরীক্ষার আগে একদম সুন্দরভাবে তোমাদের সিলেবাসটা শেষ করে দেবো। বাট যদি দেখি যে না রেগুলার ক্লাস করছো না, তাহলে ব্যাচ থেকে রিমুভ করে দেবো। নতুন একটা গ্রুপ খোলা হবে, যেখানে শুধুমাত্র যারা সিরিয়াস স্টুডেন্ট তারাই একমাত্র সেখানে জয়েন করবে। আর যারা এটা ইউটিউবে ক্লাসটা দেখছো, তাদেরকে বলে রাখি, তোমরা যদি ক্লাসে জয়েন হতে চাও, তাহলে 8926698266 এই কোণে যে নাম্বারটা রয়েছে, আমি এবার লিখে দিচ্ছি, 8926698266 এই নাম্বারে মেসেজ করবে জয়েন WBP KP, শুধু এইটুকু লিখবে, আর এক্সট্রা কিছু লিখবে না। তাহলেই তোমাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। তখনই লিখবে যদি তুমি সিরিয়াস হও আর এই WBP পরীক্ষা বা KP পরীক্ষা দেবে, তাহলেই লিখবে, ঠিক আছে? কারণ বেশি স্টুডেন্ট গ্রুপে আমি নেব মেসেজ না। দিয়ে দেবো। আচ্ছা স্যার, গ্রুপে আপনার বলতে, ভিডিও কি অফ আছে? আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা স্ক্রিন শেয়ার তো আমি করেছি, সবাই সেটা স্ক্রিনটা কি বুঝতে দেখা পারছি যাচ্ছে না। না? না না, আমি স্ক্রিন দেখা দেখতে হ্যালো, যাচ্ছে আপনাকে। যাচ্ছে দাদা। আমার ভিডিও অফ আছে, এরপর স্ক্রিন তো দেখা যাবে আই থিঙ্ক। যদি দেখা না যায় এক কাজ করো, কেটে যাচ্ছে জয়েন দাদা। হও, স্ক্রিন কেটে দেখা জয়েন যাচ্ছে, হও। যাচ্ছে যাচ্ছে ঠিক স্ক্রিন আছে, পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কেটে জয়েন হও, কোনো অসুবিধা নেই, কেটে জয়েন হও। তো এটা যারা ইউটিউবে দেখছো তাদেরকে বললাম, তুমি যদি আমাদের এই ফ্রি লাইভ ক্লাসে জয়েন হতে চাও, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে, মেসেজ করবে জাস্ট জয়েন WBP KP, আর কিছু লিখবে না, তাহলে গ্রুপে অ্যাড করে দেবো। আর রেকর্ডেড ক্লাসগুলো আমি ইউটিউবে প্রতিদিন যে ক্লাসটা হবে সেটা আমি দিয়ে দেবো, এবং গ্রুপে আমরা PDFটা প্রোভাইড করে দেবো তোমাদের। ঠিক আছে, সো দেখো আগের দিনের এই হ্যালো টাইপটা দাদা, আমি একটু বলছি মিস্টেক, আলাদা কি কোনো গ্রুপ করা হবে একটা? হ্যাঁ একটা গ্রুপ করা হবে, সেই গ্রুপের আচ্ছা, ওটা লিঙ্কটাও আমি দিয়ে দেবো এখানে, এই কমেন্ট টেলিগ্রামে বক্সে দিয়ে দিয়ে দেবেন? দেবো। টেলিগ্রামে? টেলিগ্রামে না, এখানে যতজন জয়েন হয়েছো তাদের হ্যাঁ জন্য আমি গ্রুপ, টেলিগ্রামে দিলে তো সবাই জয়েন হয়ে যাবে আবার। হ্যাঁ হ্যাঁ সবাইকে হ্যাঁ, আমি তো ঠিক। জয়েন হতে চাইছি না, যারা এখন ক্লাস করছো, এখন হ্যাঁ হ্যাঁ গ্রুপের লিঙ্কটা আমি দেবো না, গ্রুপের লিঙ্কটা দেবো শেষে, বা যে কোনো হ্যাঁ একটা টাইমে আমি দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, নিয়ে ওই ওটা গ্রুপের লিঙ্কের অ্যাড হয়ে যাবে মাধ্যমে নাকি? তোমরা জয়েন করবে। ঠিক হ্যাঁ, আছে, এই গ্রুপের ঠিক আছে। লিঙ্কটা কোথাও শেয়ার করবে না, কাউকেও দেবে না, হুম। শুধুমাত্র তোমরা যারা সিরিয়াস আছো। আচ্ছা দীপ, তুমি ক্লাসে আছো? হ্যাঁ দাদা আছি। তোমাকে ওই যে গ্রুপটাতে অ্যাড করেছিলাম, গ্রুপে অ্যাডমিন করে দিয়েছি, তুমি লিঙ্কটা শেয়ার করে দিও আমি যখন বলবো। ঠিক আছে, ঠিক আছে দাদা। হ্যাঁ। তো দেখো, আমি তোমাদের জন্য কষ্ট করে ডিউটি করার পর ছাদে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াচ্ছি, এক হাতে ট্যাবটা ধরে। তো আমিও তোমাদের কাছ থেকে এটা এক্সপেক্ট করব যে তোমরা কিন্তু সিরিয়াসলি ক্লাসটা নেবে। করতে পারি তো, না পারি না বলো? হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা, অবশ্যই। একদম দাদা একদম। ঠিক আছে, তো সিরিয়াসলি ক্লাসটা নেবে। আমি খুব ধীরে সুস্থে আস্তে আস্তে বোঝাবো, বুঝতে না পারলে বলবে, নো ডাউট আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাড়াহুড়ো আমরা দৌড়াবো না। আমরা যে কটা চ্যাপ্টার শিখবো একদম খুব ভালোভাবে শিখবো, যাতে করে পরীক্ষার সময় ওই চ্যাপ্টার থেকে যদি একটা কি দুটো অঙ্ক আসে, সে যত কঠিনই অঙ্ক দেখ, আমার স্টুডেন্টরা যেন করে আসতে পারে, এটাই আমার হচ্ছে টার্গেট। ঠিক আছে, আমি তাড়াহুড়ো করে সিলেবাস শেষ করার চক্করে আমি তোমাদের দৌড়াবো না, একদম বেসিক থেকে ধীরে সুস্থে করাচ্ছি। তো দেখো টাইপ 6 এর যে ট্রিক্স, আমি তোমাদের বলি না যে ট্রিক্স জিনিসটা খুব খতরনাক জিনিস, এই আমি নিজেই ভুলে গেছিলাম ট্রিক্সটা। দেখো আমি প্রায় 1 বছরের মতো রিভাইজে নেই, তো আমি ট্রিক্স ভুলে গেছিলাম, আমি তোমাদের ডাইরেক্ট PPT থেকে পড়াচ্ছি। তো এক্ষেত্রে ট্রিক্সটা যেটা আমার ভুল হয়েছিল, মিস্টেক হয়েছিল, সেটা তোমাদেরকে আমি বলে দিয়েছি ভুলবশত, ওটা ঠিক করে নেবে। এখানে বলেছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% করা হলো, এর ফলে ক্ষেত্রফল 20% বৃদ্ধি হলো, মানে 3 নাম্বার টাইপে যেটা হয়ে থাকে। তো এটা আমরা কি করেছিলাম, এটা 110 থেকে কত হচ্ছে, ক্ষেত্রফলটা 120 হয়ে যাচ্ছে। 110 দৈর্ঘ্য বাড়ছে 110%, মানে এটা 110 একদিকে লিখবো, আর ক্ষেত্রফল 20% বৃদ্ধি হচ্ছে, মানে একদিকে 120 লিখবো।
এরপরে যে রুলটা হচ্ছে সেটা হচ্ছে 110কে আমরা 120 বানাবো। আমি যে ক্লাসে করেছিলাম উল্টোটা করে দিয়েছিলাম, 120কে 110 করেছিলাম। একটু উল্টো দেখো, এটা এটা স্টার চিহ্ন দিয়ে লিখে রাখবে। মানে বাঁ দিকের সংখ্যাকে যদি আমি 120 বানাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 10 যোগ করতে হবে। 10 যোগ করতে হবে, এই 10টা 110-এর মাথায় যাবে। এই 10টা 110-এর মাথায় যাবে। 120 থেকে 110 থেকে 120 হচ্ছে এই যে 10%, মানে 10 যেটা বৃদ্ধি হচ্ছে, প্লাস 10 যেটা বৃদ্ধি করতে হচ্ছে 120 করার জন্য, সেটা 110-এর মাথায় চাপাতে হবে। আর এটা বেসিক কনসেপ্টটা কিভাবে হচ্ছে সেটা দেখবে আমি যে ক্লাসটা দিয়েছিলাম পার্সেন্টেজের পার্ট 2 এ, এটা কিন্তু এখানে করানো আছে। ইন্টু 100, ঠিক আছে? তাহলে দেখো, 0 0 এটা কেটে যাচ্ছে, 100/11, 9 11 99, 9 × 1 = 11, পার্সেন্টেজ কি হবে? বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করতে হবে, কারণ এখানে প্লাস চিহ্ন রয়েছে। ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হওয়ার কিছু নেই, মনে রাখার জিনিস এটা, ঠিক আছে? আর বেসিক জিনিসটা ভিডিও দেখে ক্লিয়ার করে নেবে, ঠিক আছে? সো এই অঙ্কটার কি উত্তর হবে তোমরা কমেন্টে জানাও, আমি দেখছি তোমাদের কমেন্ট। এটার কি অ্যান্সার হবে বলো। বস, 16.2-3%। 16.2-3 দেখি, কমেন্টে লিখো। দীপঙ্কর বলেছো 32 জাস্ট, ইমরান 8.1-3 বলেছো। সো দেখো, এটা যেটা করবে সেটা হচ্ছে 20% বৃদ্ধি, মানে 120 থেকে তুমি এটা করবে স্যার এটা 100 8.1-3% হ্রাস 110। হবে। হ্যাঁ, দেখো 120 থেকে 110 হচ্ছে, 120-কে যদি আমি 110 করতে চাই, তাহলে 10 আমাকে বিয়োগ করতে হবে, সেই বিয়োগটা যাবে 120-র মাথায়। এটাকে আমাকে ইন্টু 100 করে নিতে হবে, তাহলে অ্যান্সার চলে আসবে। 4 2 8, সরি 4 3 12, 4 25 100, মানে -25/3 আসছে। তাহলে 8.1-3% কি হবে? কমবে, কারণ মাইনাস চিহ্ন এসেছে। স্যার এরপর তো স্টিল দাঁড়াতেও দিচ্ছে না, বাহিনী চলে এসেছে, মশা বাহিনী। চলো, 8.1-3% কমে যাবে, ঠিক আছে? তো এটা অ্যান্সারটা হবে। নেক্সট, 1-3 না 1-2 স্যার? 1-3, নিচে 3 আসছে, 1-3 হবে। ঠিক আছে? নিচে 3 আসছে, ওকে। তো এই অঙ্কটা আমি ভুল করেছিলাম। এখানে দেখো ফ্র্যাকশন যেটা আসবে তোমাদের, সেটা হচ্ছে 32% বৃদ্ধি হচ্ছে। আগের দিনে যারা ক্লাসে ছিলে তারা ভালোভাবে বুঝতে পারবে, 32% বৃদ্ধি হচ্ছে মানে এটা 132। এই যে খরচ বৃদ্ধি করছে 110, 132-কে যদি 110 করতে চাই, কত বিয়োগ করতে হবে? 22 বিয়োগ করতে হবে। এটা কাটাকুটি করলে হবে 1/6। অর্থাৎ আগে যদি সে 6 কেজি খেত, এখন 1 কেজি কম খাচ্ছে। তার মানে এখন কত কেজি খাচ্ছে? 5 রেশিও খাচ্ছে। আগে যদি 6 রেশিও খেত, এখন 1 রেশিও কম খাচ্ছে, মানে এখন 5 রেশিও খাচ্ছে। প্রশ্নে কি বলেছে? আগে 396 কেজি চাল খেত, তার মানে 6 রেশিওর মান হবে 396, 5 রেশিওর মান কত হবে? এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তো উত্তরটা কত হবে বের করে নাও। 5 রেশিওর মান, সরি 6 রেশিওর মান 396, মানে 396, 330। হ্যাঁ, 300। 396/6 ইন্টু 5 করে দাও। 330 স্যার। 330 হচ্ছে, ঠিক আছে, এটাই হবে 330, ঠিক আছে? তো এই টাইপটা তোমরা করে নেবে, ওকে? চলো আজকে নতুন টাইপ শুরু করব, সেটা হচ্ছে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। এই অঙ্কটার একটা ফর্মুলা তোমরা জানো, সেই ফর্মুলাটা প্রথমত একটু সাইড করে রাখো। আমি যে গল্পটা বলছি সেই গল্পটা ভালো করে শোনো, একদম বাস্তব এক্সাম্পল দিয়ে আমি তোমাদের এই অঙ্কটাকে করাবো। জাস্ট দেখে এই সমস্ত অঙ্কগুলোর উত্তর বা একটু ক্যালকুলেশন করে তোমরা কিন্তু বের করতে পারবে, যদি এই বাস্তব চিত্রটা বুঝতে পারো।
ঠিক আছে, এখন অঙ্কটা কি বলেছে আবার দেখে নাও। বলেছে চিনির মূল্য 10% কমে যাওয়ায় এক ব্যক্তি 540 টাকায় 3 কেজি চিনি বেশি পাচ্ছে। চিনির বর্তমান মূল্য কত, চিনির আগের মূল্য বা প্রকৃত মূল্য কত? দুই ধরনের কোশ্চেন এটা দেয়, হয় জিজ্ঞেস করতে পারে বর্তমান মূল্য বা বলতে পারে প্রকৃত, মানে ওল্ড, আগে, দাম বৃদ্ধির আগে কত ছিল বা হ্রাস আগে কত ছিল সেটা বের করতে বলে। তো এটা হচ্ছে অঙ্কটা। এরপর তুমি ভালো করে বোঝো বিষয়টা, ভালো করে শুনবে। তুমি দোকানে গেছো 100 টাকা নিয়ে, পেন কিনবে। তুমি জানো যে 5 টাকা পার পিস হচ্ছে পেনের দাম, 5 টাকা পেনের দাম হচ্ছে। হুম। এরপর 100 টাকায় তুমি কটা পেন পাবে বলো? 20টা, তাই তো? 20টা পেন পাবে। তুমি 100 টাকা নিয়ে দোকানে গেছো, পেনের দাম 5 টাকা করে, তাহলে তুমি 20টা পেন পাবে এই আশা নিয়ে বাজারে বা দোকানে গেছো। এখন পেনের দাম 5 টাকাটা কমে 4 টাকা হয়ে গেছে, তুমি জানতে না এটা? তুমি এটা জানতে না যে পেনের দামটা কমে গেছে বা বেড়ে যেতেও পারে। কমে গেছে, তুমি সেটা জানতে না, 4 টাকা হয়ে গেছে। তুমি দোকানে গিয়ে বললে যে আমাকে 20টা পেন দিন, কারণ তুমি হিসাব করে গেছো যে আমি 20টা পেন পাবো। সো তুমি দোকানে গিয়ে ডাইরেক্ট বলে দিলে যে আমাকে 20টা পেন দিন। তাহলে দোকানদার তোমার কাছ থেকে কত টাকা নেবে? এখন দোকানদার তোমার কাছ থেকে কত টাকা নেবে, কারণ দাম যেহেতু কমে গেছে, কত টাকা নেবে বলো? 80। 80 টাকা। 80 টাকা নেবে। 80 ঠিক টাকা। আছে, 80 টাকা নেবে। এরপর হুম। তুমি দোকানদারকে 100 টাকা নোট ধরিয়ে দিয়েছো, দোকানদার 80 টাকা কেটে নিয়ে তোমাকে এখন 20 টাকা ফেরত দিতে চাইছে, 20 টাকা রিটার্ন করছে। তুমি বললে যে না না, 20 টাকা রিটার্ন করার দরকার নেই, তুমি এক কাজ করো, আমাকে আরো এক্সট্রা পেন দিয়ে দাও। এটা দেখবে হয়ে থাকে, আমরা করি না? দোকানদারে যে টাকাটা বেঁচে যায়, আমরা বলি ঠিক আছে এটা ফেরত দেওয়ার দরকার নেই, আমাকে আরো প্রোডাক্ট দিয়ে দেওয়া হোক। তো এই কেসটা এখানেই হচ্ছে, যে 20 টাকা যেটা ফেরত দিচ্ছিল তুমি সেটা না নিয়ে দোকানদারকে বললে আমাকে আরো পেন দিয়ে দাও। তাহলে এখন বলো, এই 20 টাকায় তুমি কতগুলো পেন এক্সট্রা পাবে? 5টি। 5টা, কারণ কি 4 টাকা করে দাম হিসেবে তুমি আরো এক্সট্রা হুম। পাবে। এরপর আসছি, এটা গেল গল্পটা, ভেতরের ব্যাপার। এরপর আসছি অঙ্ক। অঙ্কটা কিরকম ভাবে সাজিয়েছে দেখো এরা। অঙ্কটা তোমাকে বলবে যে পেনের দাম, পেনের দাম 20% কমে গেছে। এর ফলে, এর ফলে তুমি 100 টাকায় 5টি পেন বেশি পাচ্ছ। পেনের দাম 20% কমে গেছে, এর ফলে তুমি 100 টাকায় 5টি পেন, এই অঙ্কটা আমি লিখছি, 5টি পেন বেশি পাচ্ছ। তাহলে পেনের বর্তমান মূল্য কত, পেনের আগের মূল্য কত, এগুলো জিজ্ঞেস করতে পারে। তাহলে বাস্তব চিত্র থেকে এখানে তাহলে কি কি ডেটা তোমাকে দিচ্ছে ভালো করে দেখো একটু, কি কি ডেটা দিচ্ছে। এখানে তোমাকে একটা ডেটা দিচ্ছে, সেটা হচ্ছে তুমি 100 টাকা নিয়ে দোকানে যাচ্ছিলে, আগের বারও গেছিলে 100 টাকা নিয়ে দোকানে, কটা পেন তুমি এক্সট্রা পাচ্ছ সেটা দিচ্ছে, 5টা পেন এক্সট্রা পাচ্ছ, এই ডেটাটা দিচ্ছে। আর একটা ডেটা দিচ্ছে, সেটা হচ্ছে পেনের দামটা কত পার্সেন্টেজ কমে গেছে। এটা তো ডাইরেক্ট কিন্তু বলছে না, আমি যখন এখানে ডাইরেক্ট ধরে নিয়েছিলাম যে 5 টাকা থেকে 4 টাকা হয়েছে, এখানে সেটা পার্সেন্টেজে গল্পটা তোমাকে বলে দিচ্ছে যে 20% কমে গেছে। তাহলে এই এই ডেটা তোমাকে দিচ্ছে, তোমাকে যেটা বের করতে বলবে সেটা হচ্ছে হয় 5 টাকাটা বের করো, না হয় 4 টাকাটা বের করো, মানে আগের মূল্য বা এখনকার মূল্য বের করো। ঠিক আছে, এরপর সলভ কি করে করবে দেখো এই অঙ্কটা। সলভ কি করে করবে, একটা জিনিস দেখো ভালো করে বুঝবে। তুমি 5টা পেন বেশি পাচ্ছ কেন? কারণ দাম কমেছে। এখন এই 5টা পেনের যে দাম, যেটা তুমি বেশি পাচ্ছ, এই 5টা পেনের যে দাম সেটা যদি আমরা জানতে পারি, তাহলে পেনের বর্তমান মূল্য বের করে দিতে পারবো। মানে যে 20 টাকা, যেটা তুমি ব্যাক ক্যালকুলেশন করলে পাবে, 20 টাকায় যে 5টা পেন এক্সট্রা পাচ্ছ, এই 20 টাকাটা যদি তুমি বের করতে পারো, তাহলে তুমি পেনের বর্তমান দাম বের করে নিতে পারবে। কারণ 20 টাকা এক্সট্রার জন্যই আমি 5টা পেন এক্সট্রা পাচ্ছি। বলো হ্যাঁ কিনা, বুঝতে পারলাম এই জায়গাটা? হ্যাঁ দাদা। এখন তাহলে এই 20 টাকাটা কি করে বের করব? খুব ইজি 20 টাকাটা বের করা, সেটা হচ্ছে তুমি দোকানে নিয়ে গেছিলে 100 টাকা, দাম 20% কমে গেছে, তার মানে টাকা রিটার্ন যেটা তুমি পেতে সেটা হচ্ছে এই 120%। 100 টাকা নিয়ে তুমি বাজারে গেছো, এটা 100 টাকা হতে পারে, 500 টাকা, 600 টাকা হতে পারে। 20%-এর দাম যেহেতু কমে যাচ্ছে, তার মানে তুমি কত টাকা ফেরত পাবে, সেটা হচ্ছে ওই টাকাটার 20% তুমি হিসেব মতো ফেরত পেতে।
অর্থাৎ 120% বের করো, মানে 20 টাকা তুমি ফেরত পেতে। এই 20 টাকার পরিবর্তে তুমি 5টা পেন এক্সট্রা নিয়ে আসছো। আগে যা পেন পেতে পেতে এখন এক্সট্রা তুমি নিয়ে আসছো 5টা পেন। তাহলে আমি বলতে পারি এই 20 টাকার জন্য 5টা পেন পাচ্ছি, তার মানে একটি পেনের দাম বর্তমান দাম কত? 20/5, মানে 4 টাকা। এটা সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না, কিছু রেসপন্স করো মাইক্রোফোন অন করে। বোঝাতে হ্যাঁ, হ্যাঁ, পারলাম? ওটা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তাহলে এই যে 4 টাকাটা পেলাম সেটা হচ্ছে পেনের বর্তমান দাম। তাহলে পেনের আগের কত দাম ছিল? আগে কত ছিল? স্যার ওল্ড স্ক্রিনটা প্রাইস কি নেটওয়ার্কের জন্য অফ হয়ে যাচ্ছে? নেটওয়ার্ক প্রবলেম বলছো? দেখি। আমার স্ক্রিনটা আমার দিক থেকে অফ হয়ে যাচ্ছে খালি। বাকিদেরও রিজয়েন কি হওয়ার পর বাকিদের কি হ্যাঁ, এখন এরকম ঠিক প্রবলেম আছে। হচ্ছে? এখন ঠিক আছে। না না স্যার একদম ওটা কমন। ওর প্রবলেম না, হয়েছে। থেকে আবার হয়নি। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক ক্লিয়ার মাঝে একদম মাঝে আমাদের। হচ্ছে দাদা। আচ্ছা আচ্ছা। তাহলে দেখো এই 4টি পেলাম, 4 টাকাটা পেলাম, সেটা হচ্ছে পেনের বর্তমান দাম। তাহলে আগে দাম কত ছিল? খুব ইজি, 20% মানে আমরা কি জানি, 1/4, সরি 1/5, অর্থাৎ 5 টাকাটা কমে 4 টাকা হচ্ছে। তাহলে এখন যদি 4 টাকা প্রাইস হয়, আগে হচ্ছিল 5 টাকা। তো এটা গেল, জাস্ট আমি বেসিকটা তোমাদেরকে বললাম। এরপরে অঙ্কে আসছি, দেখো। তাহলে অঙ্কে ফার্স্ট যে কাজটা আমাদের হবে সেটা ওই যে রিটার্ন অ্যামাউন্ট, মানে কত টাকা দোকানদার ফেরত দিতে চাইছে, ওই অ্যামাউন্টটা আমাকে বের করে নিতে হবে। এটা যে বের করব, যত টাকা নিয়ে তুমি বাজারে যাবে তার কত পার্সেন্ট সেটা তুমি বের করে নেবে। সেটাই হয়ে যাবে আমাদের কি রিটার্ন অ্যামাউন্ট, মানে দোকানদার তোমাকে ফেরত দিতে চাইছিল, তুমি তার পরিবর্তে এক্সট্রা প্রোডাক্ট নিয়ে এসেছো। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে চিনির মূল্য 10% কমে গেছে, এর ফলে 540 টাকায় এক ব্যক্তি 3 কেজি চিনি বেশি পাচ্ছে। এখন তুমি বলো 3 কেজি যদি সে চিনি বেশি না নিত, তাহলে সে কত টাকা রিটার্ন পেত? বলো ফার্স্ট, কত টাকা রিটার্ন পেত? 54। 54 টাকা। 54 টাকা। 540-এর 10% কাটাকুটি করে দাও, 54 টাকা। এই 54 টাকা সে দোকানদার ফেরত দিত তাকে, কিন্তু এই 54 টাকা না নিয়ে সে কি করছে? 3 কেজি চিনি এক্সট্রা নিয়ে আসছে। 18 তার 18 মানে টাকা। চিনির বর্তমান দাম কত? দোকানদার কত টাকা করে হিসাব ফেলেছে বলো? 18 টাকা। 18 টাকা 18 টাকা পার কেজি। তাহলে বর্তমান মূল্য, কতক্ষণ টাইম লাগবে অঙ্কটা করতে? ফর্মুলা মনে রাখার প্রয়োজন আছে? 20 অ্যান্সার তো স্যার? এটা আমি চিনির বর্তমান মূল্য জিজ্ঞেস করেছি, তো মানে কমে গেছে। 18 টাকা হচ্ছে চিনির বর্তমান মূল্য, ঠিক আছে? ছিল। এইটা দিতে পারে, আর কি দিতে পারে? আগের মূল্যটা জিজ্ঞেস করতে পারে। এতদূর সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে হ্যাঁ দেখো দাদা। আগের মূল্যটা কি করে বের করব? আগের মূল্যটা কিভাবে বের করব? এই তো 10% কমে গেছে বলেছে, 10% মানে 1/10, অর্থাৎ আগে 10 টাকা থাকলে এখন হচ্ছে 9 টাকা। 10% কমে গেছে মানে 1/10। আগে যদি 10 টাকা প্রাইস থাকতো, হ্যাঁ, তাহলে দেখো আমি বলতে পারি 9-এর মান, মানে এখনকার মূল্য যেহেতু 18, 9-এর মান 18, তাহলে 10-এর মান কত? 20 টাকা। অর্থাৎ আগে 20 টাকা প্রতি কেজি ছিল, এখন 18 টাকা প্রতি কেজি হয়েছে। স্যার বুঝলাম এইটা এই জায়গাটা। এই জায়গাটা বুঝতে পারলে তো? ঠিক আছে। আচ্ছা, এই 18 টাকা প্রতি কেজি এটা কিভাবে এলো বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ ওটা বুঝতে পেরেছি, 18 পর্যন্ত পেরেছি। ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নতুন ধরুন এরপর দেখো, আরেকটা দেন স্যার, করি আরেকটা দেন করি। হ্যাঁ দিচ্ছি আমি, ওকে একটু বুঝিয়ে দিই। দেখো 18 টাকাটা আমার নিউ প্রাইস, আমাকে ওল্ড প্রাইসটা জানতে চাইতে পারে। ওল্ড প্রাইস কি করে বের করছি? 10% তো দাম কমে গেছিল, 10% কমে গেছিল, তার মানে আমি 10 টাকা লিখতে পারি 1/10, অর্থাৎ 10 যদি আগে ছিল, ওল্ড প্রাইস ছিল যদি 10, তাহলে এখন কত হবে? নিউ প্রাইস 9 টাকা হবে। এখন আমি বের করলাম নিউ প্রাইস 18 টাকা বের করেছি, 9 টাকা নয়। তাহলে এই 9-এর মান আমি বলতে পারি 18। তাহলে 10-এর মান কত? আগের প্রাইস কত? এটাকে ও 2 দিয়ে সরি সরি, করলে হ্যাঁ 18 হয়, তাহলে 10কে তুমি 2 দিয়ে গুণ করো, 20 হুম, হয়ে যাবে। দ্যাটস ইট। ঠিক আছে। ঠিক আছে। চলো আরেকটা হ্যাঁ, দিচ্ছি, দেখো। এটা দেখো, ইনক্রিজ 4টা ডিম, এটা কম হবে। এখানে কি হচ্ছে বলো তো কেসটা? এখানে জিনিসের দাম তো কমে না, বেড়ে যায়। এক্ষেত্রে কি হচ্ছে? দামটা বেড়ে গেছে, এটা বুঝে নাও একবার। ডিমের দাম বেড়ে গেছে 25%। এর ফলে কি হচ্ছে? 4টা ডিম কম পাচ্ছে। দেখবে দোকানদার দোকান করার সময় আমরা এমনও
মানে প্রবলেমের সম্মুখীন হয়েছি। জিনিসের দাম বেড়ে গেছে, তুমি প্রোডাক্ট নিয়েছো, নিয়ে বেশি বিল হয়ে গেছে, তখন তুমি কি বলছো যে ঠিক আছে আমাকে এই প্রোডাক্টটা কম করে দিন। সাপোজ তুমি 20টা ডিম নিয়েছো, নিয়ে তোমার বেশি টাকা চাইছে, আরো এক্সট্রা টাকা চাইছে, দাম বেড়ে গেছে, তুমি তখন কি করো, না 3টে ডিম ফেরত নিয়ে নিন, এটা করে থাকো। সেম কেস এখানে হচ্ছে যে 25% বৃদ্ধি পাওয়ায় 4টা ডিম 15 সে টাকা অ্যান্সার কম তো স্যার পাচ্ছে। এটা। জানি না, তোমরা কমেন্টে দাও দেখি তোমরা কে কি অ্যান্সার দিচ্ছ। 15। বর্তমান দাম ছেড়ে দাও। হ্যাঁ, যেটা 15 ডিক্রিজ টাকা। বলেছো, শাহিন যেটা বলেছো, যেটা ডিক্রিজ সেটাই হচ্ছে এক্সট্রা টাকা। এখানে যেমন যেটা বৃদ্ধি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, সেটাই তোমাকে এক্সট্রা টাকাটা পে করতে হবে দোকানদারকে। যদি তুমি পে না করো তার জন্য তোমাকে প্রোডাক্ট কম নিয়ে আসতে হবে। 15 15 15 ঠিক আছে, দেখা যাক 15 না কি হচ্ছে এটা। 15 সো 15 হয়েছে। তাহলে এখানে সে কত টাকা তা দোকানদারকে এক্সট্রা পে করতে হবে, যদি আমি বের করতে চাই তাহলে হচ্ছে 240-এর 25%। 4 দিয়ে টাকা হচ্ছে 60, অর্থাৎ 60 টাকা সে দোকানদারকে যদি এক্সট্রা দিত তাহলে সে ডিম কম আনতো না। কিন্তু সে 4টা ডিম কম পাচ্ছে, তার মানে আমি বলতে পারি এই 4টা ডিম কম পাচ্ছে তার কারণ সে 60 টাকার মাল বেশি কিনেছে, অর্থাৎ 4টা ডিমের দাম হচ্ছে 60 টাকা। তাহলে একটা ডিমের বর্তমান মূল্য হচ্ছে 15 টাকা। ওকে, এখন যদি জিজ্ঞাসা করা হয় ডিমের আগের দাম কত ছিল, তাহলে কি অ্যান্সার হবে? চলো কমেন্টে লিখো দেখি, ডিমের আগের দাম কত ছিল। আগে দাম 12 টাকা ছিল ইমনারুল স্যার। 12 টাকা 12 টাকা ইমরানুল 12 12, টাকা ছিল। শিবম 12, 12 স্যার 12 শিবম টাকা 13 ছিল। কেন লিখেছো শিবম? আচ্ছা 12, ঠিক আছে, মিস্টেক। স্যার ওটা মিস্টেক ওকে হয়ে ওকে, গিয়েছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে 25% মানে হচ্ছে কত? একের চার। সো 4 টাকা আগে ছিল, এখন কত হয়েছে? 5 টাকা হয়েছে। 5 টাকা। তাহলে 5-এর মান হচ্ছে 15, তাহলে 4-এর মান কত? 15। দ্যাট ইজ 4-এর মান 12। ঠিক আছে, এটা আমি আর করছি না, তোমরা করে নেবে। চলো, এই অঙ্কটা পরীক্ষা এসেছিল, দেখো ওই 2 টাইপের অঙ্ক হয়ে থাকে, হয় বৃদ্ধি হবে নয় হ্রাস হবে, এটাই গল্প। আর একটু দেখো অ্যাডভান্স লেভেলের এই অঙ্কটাকে বলেছে, দেখো এটা এসেছিল অগ্রগামী সিভিল ডিফেন্সের। বলেছে যদি পিনের দাম ডজন প্রতি 4 টাকা করে হ্রাস পায় তাহলে 48 টাকায় অতিরিক্ত 12টি পেন ক্রয় করা হয়। তাহলে হ্রাস পাওয়ার জন্য প্রতি ডজন পিনের দাম কত হবে হ্রাস পাওয়ার পর? এটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজের অঙ্ক না, এটা হচ্ছে নাম্বার সিস্টেমের অঙ্ক। দেখে মনে হচ্ছে কোয়াইট সিমিলার, বাট পার্সেন্টেজ থেকে যে অঙ্ক দুটো আসবে সেটা হচ্ছে আগের 2 টাইপের অঙ্ক হতে পারে, হয় বৃদ্ধি নয় কম। এটা নাম্বার সিস্টেমের অঙ্ক। তো এই অঙ্কটা তোমরা দেখো কিছু খুঁজে পাচ্ছ না, কি করবে বলো তো এই ধরনের অঙ্কতে? অপশন টেস্ট। অপশন টেস্ট হচ্ছে বেস্ট ওয়ে। কিরকম কিভাবে করছি দেখো জিনিসটাকে। প্রতি ডজনে 4 টাকা করে কমে গেছে, দামটা 4 টাকা করে কমেছে। 48 টাকায় সে অতিরিক্ত 12টি পেন বেশি পাচ্ছে। তাহলে ডজন প্রতি পিনের দাম কত এখনকার? আমি যদি ধরে নিচ্ছি যে ডজন প্রতি পিনের দাম 8 টাকা এখন, নিউ প্রাইস, তাহলে ওল্ড প্রাইস কত ছিল কেউ বলতে পারবে? ফুল প্রাইস 12 টাকা ছিল। 12 টাকা ছিল, কারণ কি 4 হ্যাঁ টাকা করে কমেছে বলেছে, 4 টাকা কমেছে, কমে 4 টাকা কমে 8 টাকা হয়েছে, তবে নিশ্চয়ই আগে 12 টাকা ছিল ওল্ড প্রাইস। এখন তুমি ক্যালকুলেশন করো যে 48 টাকায় আগে সে কটা পেন পেতো বা পিন পেতো, 48/8 কাটাকুটি করলে কত হচ্ছে কিনা 2, 6 8 48, মানে রাইটে হয়ে যাবে 6, ঠিক আছে। আবার 12 দিয়ে যদি আমি ভাগ করি 48-কে 4, 4, তাহলে দেখো এখানে কেসটা কি হচ্ছে, আগে সে 6 ডজন পেতো, এখন পাচ্ছে, সরি, আগে সে 4 ডজন পেতো, ভুল হচ্ছে, আগে সে 4 ডজন পেতো, এখন সে 6 ডজন পাচ্ছে, মানে 2 ডজন বেশি পাচ্ছে, তাই না? 2 ডজন বেশি পাচ্ছে, কিন্তু প্রশ্নে বলেছে কি 12টি পেন, মানে 1 ডজন বেশি পাবে। তাহলে 8 অ্যান্সার হবে না। ঠিক আছে, 8 অ্যান্সার হবে হবে না। ডবলটা হবে আচ্ছা স্যার, হবে না। 16। হ্যাঁ, এরপর দেখো 16 যদি আমি করি, 16 যদি করি তাহলে এখনকার প্রাইস 16, আগে ছিল 20। 16 দিয়ে দেখো 48-কে ভাগ চলে যাচ্ছে, 48/16 মানে হচ্ছে 3 ডজন। আর এখন দেখো 16টা 48/20, 20 একজন দেখো বেশি এখানে, পাচ্ছে। এখানে দেখো ফ্র্যাকশনে চলে আসছে। অপশন গুলো টেস্ট করার একটা টেকনিক আছে,
এখানে দেখো 48/20 যখন করছি ফ্র্যাকশনে চলে আসছে, তখন এটাকে আমি নেব না, এই 16 অপশনকে আমি নেব না। আর তো হচ্ছেই না, 16 অপশনকে নেব না, 12কে ধরছি। এখন হচ্ছে 12, আগে তাহলে সে 16 করে ছিল দাম, তাহলে এখন কত পাচ্ছে? 12 টাকা দরে সে পাচ্ছে 4 × 12 = 48, 4 ডজন পাচ্ছে। আর আগে কত পেত? 3 ডজন। তাহলে হিসাব করে দেখো, আগের থেকে সে এখন 1 ডজন বেশি পাচ্ছে, দ্যাট মিনস 12টা পিন বেশি পাচ্ছে। অর্থাৎ অপশন সি হয়ে যাবে এটার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? নাম্বার সিস্টেমে অনেক অঙ্ক অপশন টেস্ট দিয়ে হবে, এমনকি প্রচুর অঙ্কও দেখবো। দেখো প্রত্যেকটা টাইপের কিন্তু আমি তোমাকে যদি বলি যে ট্রিক্স অ্যাপ্লাই করতে বা এক্স ধরে করতে, বিভিন্ন রকমের হতে পারে, আমি সেটাতে যাই না। আমি প্রত্যেকটা টাইপের জন্য ইনস্ট্যান্ট কোন মেথডে আমি করব সেটা তোমাকে ধরতে হবে, তাহলে তুমি অঙ্ক শিখতে পারবে। আমার কাছে অঙ্ক করার পর তুমি যদি এটা না বুঝতে পারো যে কোন অঙ্কটা কি প্রসেসে করব, কোনটাতে ট্রিক্স অ্যাপ্লাই করব, কোনটাতে আমি ফর্মুলা দেবো, কোনটা অপশন টেস্ট করব, এই জিনিস তিনটেকে ভালো করে বুঝতে হবে। অঙ্ক সবাই করবে, ঠিক আছে, যে একটা দিন স্যার করি। সবাই করবে। এটার তো সেম টাইপের অঙ্ক তো ভাই নেই আমার কাছে, এই অঙ্কটাই স্যার বারবার এটা প্র্যাকটিস করো। একটু আরেকবার ক্লিয়ার করে দিন একটু। স্যার বলো। বলছি ধরুন মানে কোন ম্যাথটা কোন নিয়মে করব সেটা এক্সাম হলে হ্যাঁ ওই টাইমের মধ্যে মাথায় হ্যাঁ আসছে হ্যাঁ না তো। হ্যাঁ হ্যাঁ, বলি বলি, এই জিনিসটা তুমি একদিনে শিখতে পারবে না। আমার কাছে তুমি মোটামুটি 1 মাসের মতো ক্লাস করো, তাহলে টেকনিকটা ধরতে পারবে যে কখন আমি অপশন টেস্ট কখন করব, কখন আমি ফর্মুলা দিয়ে করব, ঠিক আছে। তবে একটা জিনিস আমি তোমাদের বলে রাখছি, যখন কোনো কিছু জিনিস খুঁজে পাবে না যে আমি শুরুটা কোথা থেকে করব, এইটাই তুমি পরীক্ষার হলে বুঝতে পারছো না, এটা তুমি শুরুটা কোথা থেকে করবো, তখনই দেবে অপশন টেস্ট। মানে সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রেই অপশন টেস্টটা কাজে লাগে। এটা মানে 80% কেসের ক্ষেত্রে এটা হয়। শুরু যখন কিছুই বুঝতে পারছো না, তখন অপশন টেস্টে চলে যাবে, ঠিক আছে। দেখো পরীক্ষার হলে কিভাবে এক্সাম দিতে হবে, তোমাদের কোন অঙ্কটাকে করতে হবে, কোনটা পরে করতে হবে, সমস্ত কিছু এখানে কিন্তু ক্লাসের মধ্যে আলোচনা হবে। তোমাদেরকে আলাদা করে ইউটিউবে ভিডিও দেখার প্রয়োজন নেই যে কি করে আমি অঙ্ক সলভ করব, কারণ এক্সাম অ্যাপ্রোচ তুমি ওই ইউটিউবে একটা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে না। এইভাবে যখন আমি ক্লাস করাবো, ক্লাস করাতে করাতে তোমার ভেতরে আইডিয়া চলে আসবে একটা। যেমন এই অঙ্কটা যদি আমি একটু ঘুরিয়ে দিই তোমাকে, আমি এখানে 12টি পিন, অতিরিক্ত 12টি পিনের পরিবর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি অতিরিক্ত 2 ডজন পিন বেশি পাচ্ছে। তাহলে আগে কত দাম ছিল, বলো কি অ্যান্সার হবে? এটা কিন্তু আমি করেছি, এই অপশনগুলোর ভেতরেই আছে। নাসিম কি বলছো, নাসমিন কি বলছো, আর একবার বলুন এই অঙ্কটা, ওই তো অপশন টেস্টের স্যার 8 মাধ্যমে। টাকা হবে, 8 টাকা। আচ্ছা, 8 টাকাই হবে এটা, কোথায় হারিয়ে গেল? আপনি এবার মিনিমাইজ করে ছোট্ট দিচ্ছেন হয়, বারবার। না না, সাইডে না করলে তুমি আবার স্ক্রিনটা দেখতে পাবে না, বুঝতে পারলে, স্ক্রিনটা ব্লক হয়ে যাচ্ছে। এটা কিভাবে হবে? এটা অপশন টেস্টই হবে। তুমি ধরে নাও 16 টাকা, বা 16 টাকা না, 8 টাকা। 8 টাকা যদি হয় এখনকার প্রাইস, তাহলে আমাকে 8 টাকায় মেসেজের সে, জায়গাটা কেটে দিন তাহলে দেখতে পাবো। হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ, উপরে দেখুন ক্রসটা হাত দিন। দেখো 8 টাকা তো, এটা আমি জাস্ট চেঞ্জ করে 2 ডজন করে দিয়েছি। তাহলে আমি ধরে নিচ্ছি এখনকার প্রাইস হচ্ছে 8 টাকা, তাহলে 8 টাকায় সে কত ডজন পাচ্ছে? 6 ডজন পাচ্ছে। তাহলে আগে ছিল কত? 12 টাকা। তাহলে আগে কত পেতো? 4 × 12 = 48, 4 ডজন। তাহলে হিসাব মতো দেখো 2 ডজন বেশি পাচ্ছে, প্রশ্নের সেখানে 2 ডজন বলে দিয়েছে। দ্যাটস ইট। চলো নেক্সট অঙ্ক, টাইপ 9। টাইপ 9 কি করে হয়ে গেল হঠাৎ? 9ই হবে, ঠিক আছে। অনেকগুলো টাইপ আছে এখানে কিন্তু, হ্যাঁ, আর অনেক ক্লাস হবে কিন্তু, পার্সেন্টেজ থেকে কোনো অঙ্ক বাদ যাবে না, সব টাইপের করিয়ে দেবো। টাইপ 9 হচ্ছে মিক্সচার, এটা মিক্সচার এলিগেশনও এই ধরনের অঙ্ক তোমরা পাবে দেখতে, ঠিক আছে। পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে খুব সুন্দর হয়ে যাবে, মিক্সচার এলিগেশনে পাবে। এমনকি তোমরা এটা রেশিও মেথডেও অনেকে করে থেকেছো, রেশিও মেথডেও এই টাইপের অঙ্ক তোমরা পেতে পারো। সো এটা পার্সেন্টেজ দিয়ে খুব ইজি হবে বলে আমি মনে করি। 90 কেজি চিনি ও জলের মিশ্রণে 20% চিনি আছে, আর কত কেজি চিনি মেশাতে হবে যার ফলে মিশ্রণে জলের পরিমাণ 60% হবে?
এই ধরনের অঙ্ক আই থিঙ্ক তোমরা দেখেছো, পরীক্ষায় প্রচুর আসে। এখানে একটা জিনিস বোঝার আগে, আচ্ছা ঠিক আছে, দেখছি আমি কি হয়। এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে মিশ্রণে আমি কি অ্যাড করছি, কি মেশাচ্ছি মিশ্রণে, এটা আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে। কি মেশাচ্ছি বলো তো, কি মেশাচ্ছি বলো, জল মাইক্রোফোন অন করে বলো, জল আমি যখন জল কোশ্চেন করছি জলের বলো। চিনি মিশ্রণ। জল মেশাচ্ছি, রাইট নাকি না? তো জল কোথায় মেশাচ্ছি? না, চিনি মেশাচ্ছি, জলের চিনি। চিনি মেশাচ্ছি। একটা মিশ্রণ ছিল, আমি এখানে শরবতের কথাই ভাবি, 90 কেজি চিনি আর জলের মিশ্রণ ছিল, তো সেখানে চিনির পার্সেন্টেজ বলে দিয়েছে 20। এখন আর কত কেজি চিনি মেশাবে, আর কত কেজি চিনি মেশাবে, যার ফলে জলের পরিমাণটা হবে 60%। একটা সিম্পল জিনিস তুমি ভাবো, ধরে নাও, ইমাজিন করো যে চিনি আর জল এখানে মিক্স হচ্ছে না, একদিকে চিনি পড়ে আছে, একদিকে জল পড়ে আছে। এখানে আমি ছবি এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো এদিকটাতে সুগার আছে, ওপরে ওয়াটার গুলো জমা হয়ে গেছে, মিক্স হয়নি, সাপোজ ধরে নাও। অঙ্ক হচ্ছে ধরে নেওয়ার জিনিস, বেশিরভাগ জিনিস ধরে নিতে হয়, নিয়ে সলভ করতে হয়, তাই না? তো ধরে নিচ্ছি যে আমি এখানে জল আর এখানে ওয়াটার মিক্স, সরি জল আর সুগার এখানে মিক্স হচ্ছে না। এখন যদি তুমি এখানে চিনি ঢালো, চিনি ঢালো, তাহলে জলের কি কোনো পরিবর্তন হবে? আগে যে পরিমাণ জল ছিল, যত লিটার জল ছিল, চিনি মেশানোর পরেও কিন্তু সেই তত লিটার জলই থাকবে। এই কথাটার সঙ্গে এগ্রি করছো? আরে হ্যাঁ হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এগ্রি করছো, হ্যাঁ স্যার ভেরি হ্যাঁ গুড। তাহলে চিনি মেশানোর আগে আর চিনি মেশানোর পরে কোন জিনিসটা সেম থাকছে? জলের পরিমাণটা সেম থাকছে। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে অঙ্ক হয়ে গেছে। সবার ক্লিয়ার হয়েছে তো? জল, আমি বলতে পারি হ্যাঁ যে চিনি মেশানোর আগে যে পরিমাণ জল ছিল, পরেও সেই পরিমাণ জল থাকবে। এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, যেটা আমরা মেশাচ্ছি না, মানে যেটা ফিক্সড থাকছে, সেটাকে ব্যালেন্স করব। ওকে, তো এখানে আমি ধরে নেবো যে, ধরে নিচ্ছি আমি এক্স কেজি চিনি অ্যাড করছি, এক্স কেজি চিনি অ্যাড করছি। তাহলে দেখো 90 কেজি আগে ছিল, এখন এক্স কেজি অ্যাড করার পর 90 প্লাস এক্স হয়েছে। আমি কি করব, দুদিক থেকে জলকে সমান করব, কারণ কি আমি দেখছি জলের আগে যা ছিল এখনো তাই আছে। আগে যদি 90 কেজি সলিউশন ছিল, আমি ধরে নিচ্ছি এক্স কেজি সুগার অ্যাড করেছি, এক্স কেজি সুগার অ্যাড করেছি, তাহলে আগে এখন কত হচ্ছে, 90 প্লাস এক্স। আগে জলের পার্সেন্টেজ কত ছিল, কেউ বলতে পারবে? চিনির পার্সেন্টেজ যদি 20% হয়, তাহলে জলের পার্সেন্টেজ কত ছিল? 80%, 80%। তাহলে 90-এর 80% জল ছিল আগে। এখন জলের পার্সেন্টেজ কত, কেউ বলতে পারবে? 72 60 বলে দিয়েছে, দেখো 60। কি 60 পড়ো ভালো করে, পড়ো ভালো করে। 60 জলের পার্সেন্টেজ 60%ই বলেছে, ডাইরেক্ট বলেই দিয়েছে। তো 60% নিয়ে মাঝখানে সমান দিয়ে ব্যালেন্স করে দাও। কি করলাম, দুদিকে জলটা সেম থাকবে, তো আমি ব্যালেন্স করে সমান করে দিলাম। বলো, এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, এটা কে কে বুঝতে পারো? আই থিঙ্ক সবার বোঝা গেছে। হুম এখান থেকে স্যার সুন্দর করে বলো। একটা জল আর একটা চিনি। 90 ইন্টু 80/100টা করলেন, মানে 20%টা সাবস্ট্রাক্ট করে যে ভ্যালু আসছে। হ্যাঁ হ্যাঁ, দেখো একটা মিশ্রণে যদি 20% জল চিনি, সরি 20% যদি চিনি থাকে, তাহলে বাকি 80% হচ্ছে জল, মানে 100% টোটালটা ধরে নিতে হবে আমাদের। পার্সেন্টেজের গল্প কি হয়, 100-এর মধ্যে তুলনা হয়, মানে 100 কেজি যদি থাকতো, 20 কেজি চিনি, 80 কেজি জল, দ্যাট মিনস 80%। ঠিক আছে, আচ্ছা স্যার, ওকে ওকে। তো এখান থেকে কাটাকুটি করে এক্স এর মান সুন্দর করে বের করো। নিচের এই 100 100 কেটে যাবে, ওপরে এই 0 0 কেটে যাচ্ছে, 6 15 90, 8 15 120। দেখো নামটা যদি মুখস্থ থাকে তাহলে তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে। 90 প্লাস এক্স যেমন আছে তেমন রাখলাম। তাহলে এক্স এর মান হচ্ছে 120 - 90, দ্যাট ইজ 30 কেজি। তাহলে কত কেজি চিনি মিশিয়েছিলাম? 30 কেজি চিনি মিশিয়েছিলাম। পরীক্ষার হলে আমরা ডাইরেক্ট এই ইকুয়েশনটা লিখবো। এরকম অঙ্ক আমি তোমাদের করাচ্ছি, এখনই 2-4টা এক্সাম্পল দেবো আরো। ডাইরেক্ট ইকুয়েশনটা লিখে করব। কখনো কখনো যে মেশাবে এমনটাও না, তুলে নিতেও পারে, ঠিক আছে? তুলে সেই ক্ষেত্রেও দেখবো অঙ্কটা কিরকম হচ্ছে। ক্লিয়ার হয়েছে জিনিসটা, টপিক এই অঙ্কটা? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ স্যার হয়ে যাবে। দেখো এখানে কেসটা, এখানে জিঙ্ক আর কপার আছে,
ঠিক আছে, এখানে কপার তুলে নেওয়া হচ্ছে। আগে যেমন জল মেশাচ্ছে, সরি চিনি মেশাচ্ছিল, তখন আমি কি করেছিলাম, যোগ করেছিলাম এক্স, এখানে আমি এক্স বিয়োগ করে নিচ্ছি, তুলে নিচ্ছে বলেছে, তাহলে এক্স এখানে তুলে নেব। আচ্ছা, এটা ট্রাই করো, ট্রাই করো। দশ হচ্ছে দাদা। এটা স্যার 50 হবে না? এটা আমি জানি না কি হবে, আমার কাছে তো অ্যান্সার ঠিক নেই ভাই। এই হচ্ছে স্যার। দেখি কি কি অ্যান্সার দিয়েছো, দেখি আগে। 10 বলেছো, 10। এত কমজন অ্যান্সার দিচ্ছ কেন? অ্যাক্টিভ নেই নাকি? এটা বুঝতে পারলাম না আমি। কি বুঝতে পারলে না আগের অঙ্কটা? 40 হবে স্যার, 40। সো দেখো, হ্যাঁ এখানে আমি হ্যাঁ। বলে দিই, কপার তুলে নেওয়া হচ্ছে, তার মানে দুদিক থেকে আমি জিঙ্কে 10 ব্যালেন্স করবো। অ্যান্সার স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। কপার তুলে নেওয়া হচ্ছে, তার মানে জিঙ্ককে নিয়ে আমাদের কাজটা করতে হবে। 60%, সরি 60 কেজির কপ মিশ্রণ ছিল, 60 কেজির মধ্যে জিঙ্ক কত পার্সেন্টেজ ছিল? 50% ছিল, ডাইরেক্ট বলেই দিয়েছে। 50% সমান সমান কত কেজি কপার তুলে নিতে হবে, তাহলে 60 থেকে আমি ধরে নিচ্ছি এক্স কেজি কপার তুলে নেবে, তাহলে 60 মাইনাস এক্স হলো। এখন জিঙ্কের পরিমাণ বলে দিচ্ছে 60%, তাহলে 60% করবো। জিঙ্কে ব্যালেন্স করছি, কপার তুলে নিচ্ছে, তার মানে আমাকে জিঙ্কে ব্যালেন্স করতে হবে, দ্যাটস ইট। সো এখানে 60 কেটে যাচ্ছে, নিচে 100 কেটে যাচ্ছে, তাহলে দেখো 50 এদিকে থাকছে, আর এদিকে থাকছে 60 মাইনাস এক্স, তাহলে দেখো এক্স সমান হচ্ছে 10, অর্থাৎ 10 কেজি কপার আমাকে তুলে নিতে হবে। স্যার ক্লিয়ার? মাঝেরটা 90 ধরে করে দিচ্ছিলাম। ওকে, ঠিক আছে। দেখো, এখানে আসার আগে অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অঙ্ক করে এসেছো, বিভিন্ন নিয়মে করে এসেছো। সব নিয়মই ঠিক আছে, ভালো, ওয়েল এন্ড গুড। তুমি যদি বুঝতে পেরে থেকেছো, তুমি যে কোনো নিয়মে করে যাও। কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এই অঙ্কটা এই নিয়মেই করতে হবে, বা আমি করাচ্ছি মানে এটা বেস্ট নিয়ম, এমনটা না। আমার থেকেও বেস্ট নিয়ম হতে পারে। যেটা তোমার মাথায় ক্লিক করবে, যেটা তুমি সহজে বুঝতে পারবে, সেটাই খাতায় নোট ডাউন করবে। এই অঙ্কটা আরো অনেক ভাবে করা যায়, অনেক ভাবে করা যায়, কিন্তু আমার মনে হয় আমি আমি যেহেতু এই নিয়মে করি, আমার মনে হয় এটা বেস্ট। ঠিক আছে, এবার তোমাদের উপর ছেড়ে দিলাম, কোনো কিছু জোর করে আমি চাপিয়ে দেবো না তোমাদের উপরে। এটা তাহলে বাড়িতে করে নিও, হ্যাঁ, সেম অঙ্ক, এটাও সেম অঙ্ক, বাড়িতে করে নিও। এই অঙ্কটা পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে, প্রত্যেকটা অঙ্কই প্রিভিয়াস ইয়ারে আসার জিনিস। এরপর টাইপ 10 ভেন ডায়াগ্রাম, এটা শেষ করে দেবো। এটা তারপর আমাদের আছে, কেপিএসআই এসেছিল, মানে এই টাইপটা। এই টাইপটা খুব পপুলার টাইপ, খুবই পপুলার টাইপ। ভেন টাইপ 10-এ আমরা এই অঙ্কগুলোকে ভেন ডায়াগ্রাম দিয়ে করতে পারি, অনেকে ফর্মুলা মুখস্থ রাখে, ফর্মুলা দিয়েও তুমি করতে দাদা পারো। বলছি এটা ঠিক আছে আছে, এটা ইলেকশনের অঙ্কগুলো 75। ভালো আছে, ইয়ের ভেঙেই অঙ্কগুলো করি সে এটা। সে সাবজেক্টের অঙ্কগুলো। আচ্ছা, বলেছে একটি শহরে 50% লোক 75 চা অ্যান্সার স্যার, পছন্দ করে। 75। আচ্ছা, চা 50% লোক চা পছন্দ করে, 40% কফি, 15% লোক উভয় খেতে পছন্দ করে, তাহলে শতকরা কতজন লোক চা এবং কফি কোনোটাই খেতে পছন্দ করে না? এক্ষেত্রে একটা ছবি এঁকে দিচ্ছি, দেখো। ছবি না আঁকলেও হবে। একদিকে টি খেতে পছন্দ করে, বলছি কফি খেতে, দাদা অপশনটা ভুল আছে। জানি না, দেখছি দাঁড়াও। এটা স্যার 35 হবে মনে হচ্ছে। আচ্ছা, দেখছি দাঁড়াও। এই সরি, 25 স্যার হবে মনে 25 হচ্ছে। হবে, অপশনে 25 একটা 25 হবে মনে হচ্ছে। 25 আচ্ছা, 100 হবে মাইনাস করতে এখানে। হবে স্যার। 75 দেখছি, মাইনাস 100 করতে হবে 25 দাদা হবে। দেখি এটা দেখি 25 হবে, দেখি দেখি 25। দেখো, দেখি দাঁড়াও। চা হচ্ছে, দেখি চা হচ্ছে 40%, আর এদিকে সরি 50% লোক চা খেতে পছন্দ করে, ভুল হচ্ছে। 50% চা খেতে পছন্দ করে, কফি হচ্ছে 40% খেতে পছন্দ করে, আর উভয় হচ্ছে 15% খেতে পছন্দ করে। কোথায় কি লিখলাম বলো তো? উভয় ঘরটা মানে মাঝে যে ঘরটা রয়েছে, সেটা দুদিকেই রয়েছে, চা আর কফি দুদিকেই রয়েছে, সেজন্য মাঝে ওটাকে ভরে দিয়েছি। ওকে, শতকরা কতজন লোক চা এবং কফি কোনোটাই খেতে পছন্দ করে না? চা এবং কফি মানে এখানে চাও খেতে পছন্দ করে না, কফিও খেতে পছন্দ করে না, দুটোকেই খেতে পছন্দ করে না, এই সব কটা জিনিস একসঙ্গে ঢুকে থাকবে, তাই তো?
চা এবং কফি কোনোটাই খেতে পছন্দ করে না, এই জায়গাটা ইম্পর্টেন্ট। কোনোটাই মানে ও কি, বুঝে গেছি। ইংলিশটা দেখো, ইংলিশটা দেন ও কিছু বলেছি। what percent of person like either tea or coffee? স্যার 75 হবে মনে হয়। হ্যাঁ, ও 75 হবে। যদি এটা বলতো যে স্যার চা এবং 75টা তো করে, কারণ দেখছি তিনজনই আমি মানে সেখানে বলছে তিনজনকার ক্ষেত্রে। 75% তো এখানে করে, আর জিনিসটা তুমি এখানে পড়ো, 25% শোনো তো করে না। দেখো বলেছে আইদার টি অর কফি, হয় চা বা কফি, ইংলিশটা বা পড়ো কফি, ক্লিয়ার হবে। হ্যাঁ, আর এই বাংলাতে একটু আমি ভুল করেছি মনে হচ্ছে, এটা হবে চা বা কফি হবে, এটা তাহলে আরো ঠিক করে দাও, চা বা কফি কোনোটাই খেতে 75 পছন্দ ঠিক করে হবে না, ঠিক আছে। আর তুমি যেটা বলছো 25% হচ্ছে চা এবং কফি দুটো কি একসঙ্গে খায় না, তো বর্জন বাংলাটা করে। একটু ভুল হচ্ছে তো, হ্যাঁ, করে হবে বাংলাটা তো। পছন্দ চা করে বা না তো, কফি করে, দেখুন লিখছেন হোয়াট দেন ইজ হোয়াট দ্য পার্সেন্ট অফ পার্সন লাইক আইদার টি অর কফি, হয় চা পছন্দ করে নয়তো কফি পছন্দ করে। ডিড in নট a তো town দেননি এটা। 50% people like tea, 40% people like coffee? ও, হুম 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 হুম, ঠিকই বলেছো, পছন্দ করে, পছন্দ করে, এটা ইজি টাইপের অঙ্ক, ইজি, পছন্দ করে, ঠিক আছে, চা বা কফি খেতে পছন্দ করে, ইংলিশটা ঠিক আছে, বাংলাটা ভুল আছে। তাহলে দেখো, চা একদিকে 50%, এইদিকে হচ্ছে কফি 40%, আর 15% কি দুজনেই খায়, মানে দুই খায় আর কি 15%। তাহলে এখান থেকে কি দেখো, চায়ের ভেতরে একবার 15% ঢুকে যাচ্ছে, কফির ভেতরে একবার 15% ঢুকে যাচ্ছে, এই 15%কে একবারে বের করে নিয়ে চলে আসতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, চা থেকে 50 রয়েছে, এখানে যে 15% ঢুকে রয়েছে এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 35। এই 35% হচ্ছে টি, আর এদিকে কফি হচ্ছে 40%, তাহলে 35 + 40 মানে হচ্ছে 75% চা অথবা কফি খেতে পছন্দ করে। অঙ্কটা একদম সিম্পল অঙ্ক, ফর্মুলা দিয়ে করতে গেলে হবে না। ইংলিশটা ঠিক আছে, বাংলাটা একটু ভুলে যান। কি বলেছে, চা হ্যাঁ, অথবা কফি খেতে পছন্দ করে। প্রথমে যে ডেটাগুলো দিয়েছে, 50% লোক চা খেতে পছন্দ করে, 40% লোক কফি খেতে পছন্দ করে, 15% লোক দুটোই খেতে পছন্দ করে, এই দুটোই যে খেতে পছন্দ করে, এরা কি একবার চায়ের দলেও চলে যাচ্ছে, একবার কফির দলেও চলে যাচ্ছে। তো এদেরকে কি করা হলো, চা থেকে আমি বাদ দিয়ে দিলাম, 50 থেকে আমি বাদ দিয়ে দিলাম। তুমি এটা কফি থেকেও বাদ দিতে পারো, একই অ্যান্সার আসবে। যদি স্যার যদি 100 মাইনাস মানে এই 50 আর 40 দুটো যোগ করে 15 বাদ দিই। 100 - 50 40, না না না, 100 বলছি না, বলছি এখানে চা তো হচ্ছে 50 আর কফি 40, হুম তাহলে হুম, 90, 90 90, থেকে তারপর 15 বাদ দিয়ে দিদি। একই জিনিস তো, আমি তোমাকে বোঝানোর জন্য বললাম যে আচ্ছা 15টা আমি আচ্ছা। একবার মাইনাস করছি, তুমি 50 + 40 যোগ করে দিলে 90, 90 থেকে তুমি 15 বাদ দিয়ে দিলে, একই ব্যাপার। এই অঙ্কটা দেখো, 50% লোক চা খেতে পছন্দ করে, 55% চা খেতে, 50% কফি খেতে, 45% উভয় খেতে পছন্দ করে। তো শতকরা কতজন লোক কোনোটাই খেতে পছন্দ করে না, এই ধরনের অঙ্কগুলো তোমরা পরীক্ষায় দেখেছো, আগেরটাও দেখতে পারো, ইজি যদি করে দেয়, আবার ইজি জিনিসে আমরা বেশি ভুল করি, জানো তো। 40 হবে, 40 40। স্যার, 40। জানি না, দেখছি। তো দেখো, জাস্ট ছবি এখানে ছোট্ট করে তাহলে বুঝতে পেরে যাবে। একজন 55%, এদিকে হচ্ছে 50% আর 45 হচ্ছে দুটোই। এখান থেকে দেখো যে কোনো একটাকে বাদ দিয়ে দাও, 45 একবার চায়ের ঘরে ঢুকে যাচ্ছে, একবার কফির ঘরে ঢুকে যাচ্ছে, তো একবার আমি বাদ দিয়ে দিচ্ছি। তার মানে 50 থেকে 45 বাদ দিলে হচ্ছে 5, তাহলে 55 + 5 মানে হচ্ছে 60। 60% কি করছে, চা কফি বা দুটোর মধ্যে একটা বা দুটোই খেতে পছন্দ করে। 60% লোক কি জানতে চেয়েছে, কোনোটাই খেতে পছন্দ করে না, তাহলে কত হবে, 100 - 60, দ্যাট ইজ 40%। কি করলাম, 45% লোক কি দুটোর মধ্যে ঢুকে যাচ্ছে, তো আমি একটা থেকে বাদ দিয়ে দিলাম, 55 থেকে 45 বাদ দিয়ে দাও, 10 হয়ে যাচ্ছে, 10 আর এদিকে 50 মানে 60, অর্থাৎ 60% লোক কিছু না কিছু খেতে পছন্দ করে, হয় চাও খায়, কফিও খায়, বা দুটোই খায়। স্যার জানতে এখানটায় চেয়েছে, বলো।
এখানে একটু টুইস্ট করতে পারতো, মানে টোটালের কত পার্সেন্ট যদি বলতো, তখন সেই 40%টা টোটালের কত পার্সেন্ট সেটা করতে হতো। টোটাল এখানে সবসময় 100%, এই ধরনের অঙ্কগুলোতে 100% হচ্ছে টোটাল। মানে 100টা লোক ধরো রয়েছে, এইভাবে ভাবতে পারো, 100টা লোক রয়েছে গোটা গ্রামের মধ্যে, তার মধ্যে 55টা লোক চা খায়, 50টা লোক কফি খায়, আবার 45টা লোক এমন আছে চা কফি দুটোই খায়। মানে কি 45 লোকটাকে একবার চায়ের সঙ্গে ধরা হয়, একবার কফির সঙ্গে ধরা হচ্ছে, তো সেই জন্য কি 45 জনকে আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, মানে 60 জন লোক এমন আছে কোনো না কোনো কিছু খেতে পছন্দ করে, তাহলে বাকি হচ্ছে 40%, তারা চা কফি কোনোটাই খায় না। ওকে, এই টাইপটাই মেনলি দেয়। তো এই বলছি দাদা, সেম অঙ্ক। হুম বলছি ওই উভয় বিষয়টা মানে চা বা কফি যে কোনো একটা থেকে বাদ দিলেই তো হবে। হুম 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 যে কোনো একটা থেকে বাদ দিলেই হবে। হুম। দেখো এই অঙ্কটা দেখো, একটু যদি অ্যাডভান্স লেভেলের করে তাহলে এই টাইপটা দিতে পারে তোমাদের। 60% ছাত্র হিন্দিতে, 50%। আচ্ছা দীপ আছো তুমি? ইনভাইট লিঙ্কটা গ্রুপে পোস্ট করে দাও তো। গ্রুপে বলতে এতে চ্যাট বক্সে, হ্যাঁ দাদা। চ্যাট বক্সে আমি তোমাকে হ্যাঁ হ্যাঁ, পাঠাচ্ছি ইনভাইট লিঙ্কটা। কোথায় দিব, গ্রুপে? না গ্রুপে না, এই চ্যাট বক্সে, এই কমেন্ট বক্সে দেখছি। দেখো আমি গ্রুপে পাঠিয়ে দিলাম ইনভাইট লিঙ্কটা, তুমি এখান থেকে কপি করে পেস্ট করো। 60% হিন্দিতে, 50% ইংলিশে, 60, 50, 10% উভয় বিষয়ে ফেল। এইটা কোথায় থাকবে বলো তো? 10% উভয় বিষয়ে ফেল, টোটাল যদি 100% ছেলে থাকে, 10% উভয় বিষয়ে ফেল, মানে 90% কি হচ্ছে, কোনো না কোনো বিষয়ে পাস করেছে তারা। ওকে, বলেছে কতজন প্রার্থী, মানে এইখানে যে মাঝের যে ঘরটা ক্রস করছে, এই ঘরটার অ্যান্সারটা ফার্স্ট অফ অল ক্যালকুলেট করতে হবে, যে কত পার্সেন্টেজ উভয় বিষয়ে পাস করেছে। কত বলছি পার্সেন্টেজ দাদা, বলো তো? 1000 হবে? 1000? 1000ই হবে। 60 আর 50 যোগ করলে কত হয়? 110। 1000 না, 500 কি হবে? 110। এই 110-এর ভেতরে 90% কি পাস ফেল, বা সরি পাস হয় ইংলিশে বা হিন্দিতে বা উভয় বিষয়ে পাস করা আছে। তো এটাকে বাদ দিয়ে দিলে 20%। এই 20% কি করছে, এই মাঝের ঘরটা উভয় বিষয়ে তারা পাস করে আছে, হিন্দি এবং ইংলিশে উভয় বিষয়ে পাস করেছে 20%। ঠিক আছে, এটা বোঝা গেল না? আরেকবার বলবো। আরেকবার বলো দাদা। হ্যাঁ স্যার, আরেকবার 20% বলুন। সমান সমানই 100 তো। হ্যাঁ 100%। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, এইখানে মেন পয়েন্ট হচ্ছে 10% বলেছে উভয় বিষয়ে ফেল করেছে। টোটাল যদি 100% মান 100টা ছেলে হয়, ধরো 100টা ছেলে, 100টা ছেলের মধ্যে 10টা ফেল করে গেছে উভয় বিষয়ে, বলেই দিয়েছে ওরা। তার মানে আমি বলতে পারি 100 - 10, 90টা ছেলে রয়েছে যারা কি করছে, হুম হয় ইংলিশে, মানে 90-এর ভেতরে ইংলিশে আছে, হিন্দি আছে, বা উভয় বিষয় আছে, মিলিয়ে ঝুলিয়ে আছে 90টা ছেলে যারা পাস করেছে কোনো একটা সাবজেক্টে বা দুটো বিষয় পাস করেছে। এখন এখানে দেখো হিন্দিতে বলে দিয়েছে 60, ইংলিশে বলে দিয়েছে 50% পাস। তাহলে যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে? এটা 110 হচ্ছে এই দুটো, কিন্তু হ্যাঁ 110 তো হবে না। তাহলে এদের মধ্যে কিছু কমন ছেলে রয়েছে যারা কিনা উভয় বিষয়ে ফেল করছে, মানে হিন্দিতেও তাদেরকে কাউন্ট করা হচ্ছে, ইংলিশেও তাদেরকে কাউন্ট করা হচ্ছে। তার মানে এখান থেকে আমি বলতে পারি, যদি আমি এখানে 110 থেকে 90 বাদ দিয়ে দিই, তাহলে 20% এমনও রয়েছে যারা হিন্দির দলেও আছে, ইংলিশের দলেও আছে, মানে উভয় বিষয়ে পাস করেছে। তাহলে হিসাবটা তুমি যদি ব্যাক ক্যালকুলেশন করো, দেখো বুঝতে পারবে যে 90% পাস করছে। ঠিক আছে, এই 20%-এর মান হচ্ছে 100, 100%-এর মান কত 100 হবে? 20%-এর মান 100, তাহলে 100%-এর মান কত হবে? 20-কে 100 করতে গেলে 5 দিয়ে গুণ করতে হয়, তাহলে 100-কে তুমি 5 দিয়ে গুণ করবে, দ্যাট ইজ 500। 500 জন আছে যারা মোট পরীক্ষার্থীর সংখ্যা। ঠিক আছে, এই অঙ্কটা বলছি বলো। দাদা দিয়ে দিয়েছে গ্রুপে, আচ্ছা ঠিক আছে, সবাইকে অ্যাড হতে ওটা বলছি। ওখানে সবাই জয়েন হয়ে যাবে। হ্যাঁ বলছি মানে দাদা, ওই গ্রুপে গ্রুপটা গ্রুপে দিলে এখনই মানে অ্যাড হয়ে যাবো? না না, গ্রুপে না, ওই চ্যাটে দিয়েছি, চ্যাটে চ্যাটে চ্যাটে, চ্যাটে দিয়েছি, চ্যাটে যে চ্যাটে লিঙ্কটা দিয়েছি। রয়েছে ওই লিঙ্কে জয়েন হয়ে যাও, কারণ এখানে যারা অ্যাটলিস্ট ক্লাস করছে একমাত্র তারাই ক্লাস করবে, আমার লাইভ ক্লাস। যারা বেরিয়ে গেছে বা এ করছে সিরিয়াস নয়, তাদেরকে আমি তো ক্লাসে নেবো না। বলছি দাদা, তাতে আমার 10টা ছেলে গ্রুপটায় হোক, কোনো আপনার অসুবিধা ছবি নেই। দেওয়া আছে তো? হ্যাঁ আমার ছবি ডিপিতে? আছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কি ক্লাস হবে স্যার? এরপর কি ক্লাস হবে? এর ক্লাসই এটা হবে, 6 ম্যাথের পূর্ণ ক্লাসই 1-এর তোমাদের 4 হবে ফ্রিতে। স্যার, 6 পূর্ণ 1-এর 4 ঠিক আছে চলো, লাস্ট টাইপ, খুব ইজি টাইপ করে দিচ্ছি তোমাদের, আজকের ক্লাসে লাস্ট টাইপ। এখানে যে একটা ফর্মুলা বলেছিলাম প্রথম দিন, মনে হয় না সেকেন্ড দিন বলেছিলাম, কি ফর্মুলাটা? এটা স্যার এ অ্যান্সার হবে?
x মাইনাস plus y plus xy by 100, the golden formula. x plus y plus xy by 100 এই ফর্মুলা দিয়ে এই অঙ্কগুলো হবে। কি করবে, 25% বাড়িয়ে দিয়েছে, তার মানে x এর মান 25 বসাবে, আর y এর মান 25% কমে যাচ্ছে, -25 বসাবে। কাটাকুটি করো, 25 -25 মাইনাস প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, ওপরে 25 × 25 বা 100, এটা কেটে যাচ্ছে। 6.25% বা 6.14% লস। অনেকের মনে হতে পারে স্যার এত জটিল করার কোনো প্রয়োজন নাই, একটা আমি ফর্মুলা জানি, সেটা হচ্ছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখনই বলবে প্রফিট বা লস, সঙ্গে সঙ্গে ফর্মুলাটা লাগাবে x² / 100% লস। তাই তো, কে কে জানো এটা? অ্যাটলিস্ট সবাই জানে যারা ইউটিউবে ক্লাস করে, তাই না? কোন স্যার বুঝলাম না, একটু বুঝান তো। অঙ্কটা বোঝাবো? অঙ্কটা করেছি, আপনি যে পরে একটা কি বললেন না, এই যে ফর্মুলার ব্যাপারে, এইটা এই বুঝতে পারলাম না। ফর্মুলাটা যদি তুমি না বুঝে থেকেছো, খুব ভালো জিনিস, বোঝার চেষ্টাও ও করবে আচ্ছা, না। আমি এক্স ওয়াই দিয়েই করি, x + y x হ্যাঁ, * y, ওটা। এটাই করবে। ঠিক আছে, এই ফর্মুলাটা ফালতু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি দেখো এখানে দু ধরনের ক্যান্ডিডেট আছে, যারা ইউটিউবার ফলো করেছে, মানে ওল্ড ক্যান্ডিডেট, যারা বিভিন্ন জায়গায় কিছু না কোনো না কোনো জায়গায় পড়েছে, আর কিছু জন আছে যারা একদম ফ্রেশ, সেই সংখ্যাটা খুবই কম। তো যারা ফ্রেশ আছে তাদের জন্য আমার কোনো প্রবলেম নেই, তাদেরকে বোঝাতে আমার কোনো বেগ পেতে হবে না, কষ্ট পেতে হবে না। প্রবলেমটা করবে যারা কিছু না কিছু শিখে এসেছে, কারণ আমাদের মাইন্ড যখনই তুমি কিছু একটা শিখে এসেছো, তো বারবার ওটাতেই ক্লিক করবে যে আমি ওই প্রসেসে করবো, ওই প্রসেসে করবো। তো অ্যাটলিস্ট আমি তোমার থেকে এটা বোঝাতে চাইছি যে প্রসেস হাজারটা থাকলেও সব প্রসেসগুলো আমাদের মেমোরাইজ করার কোনো প্রয়োজন নেই। আমি একটা ফর্মুলা দিয়ে যখন অনেকগুলো অঙ্ক করতে পারছি, হাজারটা অঙ্ক করতে পারছি, তাহলে হাজারটার জন্য আমি হাজার রকমের ফর্মুলা মনে রাখার তো কোনো লজিক নেই। তো সেই জন্য আমি কি করছি, ওল্ড স্টুডেন্টদের জন্য যাতে ব্যাপারটা বুঝতে পারে, সেই জন্য আমি এই ফর্মুলাটা একবার বলে দিচ্ছি। নাহলে বলবে যে স্যার হয়তো আর জানে না, দাদা হয়তো জানে না এই ফর্মুলাটা আরো ইজি করা যায়। সেটা আমি জানি করা যায়, কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হয়, কারণ অনেক অঙ্ক থাকবে এই ফর্মুলা দিয়ে হবে না, আবার দেখাবো তোমাকে এই ফর্মুলা দিয়ে হবে না, লস হবে না, তখন হ্যাঁ, মানে সব প্রফিট এন্ড হবে লসে না। যাবে, দেখবে প্রফিট এন্ড লসে এরকম অঙ্ক আছে। 12.5% ওরকম। হুম, না এটা তো জানি না, ওটা পরে, ওটা আমি বলে দিচ্ছি পরে। 12.5% হলে ওটাতে প্রবলেম আছে, ওটাতে তো আবার একটা ফ্র্যাকশন হবে, গল্প থাকে। সেটাই বলছি। তো এই অঙ্কটা দেখো, 1% হার্স। লস। 1% হ্রাস। হ্যাঁ, 1% লস স্যার। এটা 1% 1% লস, লস। ওই ফর্মুলা দিয়ে হয়ে যাবে, ঠিক আছে, মানে x + y এই + xy বাই। কয়েকটা স্যার মুখস্থ হ্যাঁ, হয়ে হ্যাঁ। গেছে এগুলো। হুম, যাই হোক, ঠিক আছে, ভালো 4%। জিনিস। এটা সেম, এটাও স্যার সেম। স্যার বাড়ে এবং কমে, তাহলে লাস্টে তো সবসময় কমেই, এটাই তো দেখেছি। কমবে। হুম হুম, হুম। 1% ডিক্রিজ বাড়া হবে কমা এটা। মানে হার্স হবে। অপশন গুলো ভালো করে লক্ষ্য করো, হ্যাঁ, কি আছে বলো তো? 1% ইনক্রিজ, 1% ডিক্রিজ, 10% ইনক্রিজ, 10% ডিক্রিজ। যখন অপশন দাগাবে সাবধানে দাগাবে, বারবার বলে দিচ্ছি আমি, ভুল তো এগুলোতেই হবে, আমি বারবার বলছি। তো এই অঙ্কটাও তোমরা বাড়িতে করে নিও, ঠিক আছে? তো আজকের ক্লাস এখানে পর্যন্ত থাকছে। সবাই জয়েন হয়ে গেছে গ্রুপে। খুব পরের দিনে সুন্দর টাইপ লাগছে স্যার ক্লাসটা। টাইপ 12 থেকে টাইপ 12 থেকে বাকি পার্টটা মানে পরের দিনে পার্সেন্টেজ শেষ হয়ে যাবে, আই থিঙ্ক। ঠিক আছে, স্যার কতগুলো টাইপ আছে? টোটাল না, না, এইভাবে আপনার টাইপ, পার্সেন্টেজে। বলছি আমার জানা নেই, 20টা। আচ্ছা। না 20টা না, ইলেকশনের পরে এটা 19 নাম্বার টাইপ হবে, 17 নাম্বার টাইপ, 17টা টাইপ হবে, 17টা, বুঝলে? হুম। স্যার আমরা প্র্যাকটিস করার জন্য কি পিডিএফ কিছু পাবো, না বই হুম, থেকেই পাবে করতে পাবে হবে? পাবে। প্র্যাকটিস সব স্যার প্রিভিয়াস ইয়ার, বলছিলাম পিএসসির প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস পাবে। যে আচ্ছা। স্ক্রিনে যে প্রথমে নাম্বারটা দেওয়া হলো না স্যার, সেটা কিসের আগরওয়াল জন্য? প্র্যাকটিস করি তো। এই স্ক্রিনে যে নাম্বারটা দিলাম, এই হ্যাঁ। 9266 এটা হচ্ছে আমাদের নাম্বার। যারা হুম ইউটিউবে ক্লাসটা দেখছো, তারা তো গ্রুপে অ্যাড হতে চাইবে ক্লাস করার জন্য, কারণ আমি ইউটিউবে লাইভ ক্লাস করাবো না, সম্ভব হুম নয়। হুম। তো তারা গুগল মিটে যদি কেউ ক্লাস করতে চাও, আমি আবারও বলে দিচ্ছি, এই নাম্বারে মেসেজ করবে জয়েন WBP KP বলে। ও ঠিক আছে, যেটাতে তাহলে আমরা আমি, মানে অ্যাড হয়েছি। যেটাতে তোমরা অ্যাড হয়েছে সেই গ্রুপেই তারা অ্যাড হবে। ঠিক আছে, ও কারণ ঠিক আমি আছে। গুগল মিটে ক্লাস করাতে আমার ভালো লাগে, এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, ইন্টারাকশনটা হচ্ছে, হুম এটা হুম কিন্তু ইউটিউবে হয় না, চ্যাটের মাধ্যমে হয় না। হুম তার উপরে আবার হুম চ্যাট যখন করবে তখন 10 সেকেন্ড লেটে আসে, ডিলে হয়, মানে হুম তোমরা যখন ইউটিউবে লাইভ ক্লাস দেখো, তখন হুম সেই লাইভ ক্লাসটা কিন্তু ডিলে হয়, 7 সেকেন্ড লেট হয়, হুম। মানে তোমরা যখন অপশন দিচ্ছ আমি হ্যাঁ 7 সেকেন্ড পরে দেখবো, এটা হ্যাঁ হয়। হ্যাঁ। আর একটা কেস হয়, কিছু ইউটিউবার আছে লাইভ সেকশনের নাম করে
প্রিমিয়ার চালাই, মানে হচ্ছে যে একটা অলরেডি হ্যাঁ জানি জানি এটা স্যার জানি, হ্যাঁ রেকর্ডেড ক্লাস ম্যাম থাকে, বলছি সেটাকে হুম। প্রিমিয়ার না কি সেটাকে বলে, ওটাকে স্যার প্রিমিয়াম, হ্যাঁ ওটা প্রিমিয়াম করে দেয়। তো দেখে মনে হয় লাইভ ক্লাস করছি, কিন্তু লাইভ ওটা ক্লাস লাইভ হুম। ক্লাসের নয়। ঠিক আছে, যাই হোক, ইন্টারাকশনটা আমার দরকার স্যার বলে আমি মনে করি। কারণ ইন্টারাকশন না হলে অঙ্ক শিখতে পারবে না। দাঁড়াও আমি হুম। স্যার রেকর্ডিংটা অফ করি। হ্যাঁ, বলো তোমরা কি বলছো, বলো। হ্যাঁ স্যার বলছি ওই রেকর্ডিংটা অফ করুন, কিন্তু ওই আবার পিডিএফটাই যান। বলছি সেই ওই যে ম্যাথটা করলেন না, দাঁড়ান আমি নোট করলাম। ওই ওই কপার এবং জিঙ্কে বা সেই চিনি এবং শরবতের যে ম্যাথটা, প্রথমে যে হুম ওই হুম হুম ওই টাইপটা প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে যেটা সঙ্গে মানে কারবার হবে না সেটাকে প্রথমে সেম করব, ব্যালেন্স করতে হবে। তারপরে ব্যালেন্স করতে হবে, তারপরে ব্যালেন্স করার পর তখন ওটাকে নিয়ে মানে পরের যেটা থাকবে সেটাকে নিয়ে মানে একটা ইকুয়েশন সলভ করলেই হয়ে যাবে, তাই না? এই তো ইকুয়েশন করতে হবে, মানে এক্স কেজি এখানে আমি মেশাচ্ছি বা এ করছি। যেটা মিস হচ্ছে সেটাকে খালি কাজ করলে হয়ে যাবে। এখান থেকে ল্যাপটপ থেকে ক্লাস করছো না, তাহলে আমার ক্লাস করাটা সুবিধা হয়। ওকে। কেন স্যার বলো তো, অনেক এই ভালো লাগছে লাইভ ক্লাস করে গুগল মিটে। গুগল মিটে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, অফলাইনের মতো এ পাবে, হুম। ইন্টারফেস পাবে তুমি। স্যার বলছি হ্যাঁ হ্যাঁ জিকে হ্যাঁ এর কিছু একদম। সাজেশন নেই আপনার কাছে? জিকে ভাই কোন আমি নিজেই সাবজেক্ট গুলো ভালো জানি না, ওটা? তোমাকে আমি কি করে সাজেশন দিই বলো। স্যার জিকের যে স্যার প্রিভিয়াস একটা কথা ইয়ারটা বলি। রয়েছে ওটা তুমি করতে পারো। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া ওটা আমি অ্যান্সার দিয়ে দিই। জিকের যে প্রিভিয়াস ইয়ারটা রয়েছে ওটা ভালো করে অ্যানালিসিস করো, দেখো কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো করে যাও, বা ভালো কোনো স্যারের স্যার আমি পরামর্শ এখন নিতে পারো। বর্তমানে ক্র্যাকটা পড়ছি এখন। আচ্ছা, ক্র্যাকটা তবে কেমন? তবে আমি একটা তো খুব যে ভালো সমস্ত বলবো। বন্ধুদের সঙ্গে কথা বলেছি, আচ্ছা দেখো,